হ্যালো ভিউয়ার্স, স্বাগত এই আমার ইউটিউব চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে। আমরা অনেকেই ডিএসএলআর ক্যামেরা কিনি, কিন্তু ডিএসএলআর ক্যামেরা হয়তো বা সব কিছু সঠিকভাবে জানি না এবং কোন সেটিংয়ে কী করতে হয় এটাও জানি না। আমরা কী করি, ফুললি অটো মোডে ছবি তুলি, কিন্তু অটো মোডে ছবি তুললে হয় কি, ছবি আশানুরূপ ফল পাই না। এ সম্পর্কে অনেক সময় ভাবি যে আমার ক্যামেরাটা হয়তো বা কম দামি মডেলের ক্যামেরা দিয়ে হওয়ার কারণে এরকম হচ্ছে। আসলে তা নয়। ক্যামেরা যে দামি হোক না কেন, আপনার ক্যামেরা যদি 20,000 টাকা দামেরও হয়, মোটামুটি অনেক সুন্দর আউটপুট পাবেন যদি আপনি ক্যামেরাটি ভালোভাবে সেটিংস বা ক্যামেরা সম্পর্কে ভালো জানেন। এজন্য কী করতে হবে জানেন? ম্যানুয়াল মোডে ছবি তুলতে হবে। আর ম্যানুয়াল মোডে ছবি তোলার জন্য কিন্তু অনেকগুলো সেটিং জানা প্রয়োজন। যে সেটিংগুলোর মাধ্যমে মূলত এম মুড, মানে এখানে ডায়ালে দেখবেন এম মুড আছে, এভি মুড আছে, তারপর টিভি মুড আছে, পি মুড আছে। এদের মধ্যে যেটা এম লেখা এটা হচ্ছে ফুললি ম্যানুয়াল মুড, মানে আপনার ইচ্ছা মতো সেটিংগুলো সেটিং করে নিয়ে ছবি তুলতে পারবেন। আর এবং ছবির কোয়ালিটি বা ভিডিওর কোয়ালিটি অত্যন্ত সুন্দর পাবেন। আপনারা যদি ম্যানুয়াল মোডে না জানেন, তাহলে আমার ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আমি একদম আপনাদের বোঝাবো আর প্রতিটা সেটিংস খুবই সহজভাবে আপনাদের দেখাবো কোন সেটিংসে কি হয়। আসলে এইভাবে ম্যানুয়াল মোডে ছবি তুললে কোনটা দিয়ে কি হয়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো ভিউয়ার্স, ক্যামেরার ডায়ালারটি এম মোডে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এখানে 1/320 f1.8 ISO 100 এই তিনটা দেয়া আছে। মূলত এই তিনটা সেটিংসের উপর ছবি নির্ভর করে। প্রথমটা হচ্ছে যেটা আছে সেটা শাটার স্পিড 1/320, এটা দেখতে পাচ্ছেন, আমি দেখাবো। 1/320 এটা হচ্ছে কি, আপনারা শাটার কম বেশি করতে পারবেন। আপনারা যখন ধরেন আমার সামনে আমার ছোটো ভাই রাব্বানি বসে আছে, তার স্থির একটা ছবি নিব, তখন কিন্তু আমি শাটার স্পিডটা কমে 120 125-এও উঠাইতে পারি। যদি তার মুভমেন্ট হইতো বা সে খেলাধুলা করতো বা স্পিডে কোনো গাড়ির যাওয়া আসি করতেছে, এমন কোনো কিছু, মানে মুভিং কোনো সাবজেক্টের ছবি তুলবেন, যেমন একটা কার যাচ্ছে বা সাইকেল নিয়ে কেউ যাচ্ছে বা খুবই স্পিডে দ্রুত একটা পাখি উড়ে যাচ্ছে, তখন যদি ছবি তুলতে চান তখন কিন্তু আপনার শাটার স্পিডটা বাড়াতে হবে। মূলত এই শাটার স্পিড ধরেন, এটা শাটার স্পিড 1 সেকেন্ডে 500, মানে 1 সেকেন্ডের 500 ভাগের 1 ভাগে স্পিডের ছবিটা তুলবে। আর যখন আমি স্থির কোনো ছবি তুলবো, তখন 1 সেকেন্ডের 125, 160, 100 বা 200 এইরকম স্পিডের ছবি তুললে এনাফ। তার শাটার স্পিড আপনারা যখন স্থির কোনো মুভিং কোনো সাবজেক্ট ছাড়া ছবি তুলবেন, স্থির কোনো সাবজেক্ট যেমন রাব্বানি বসে আছে, এর যখন আমি স্থির ছবি তুলবো, তখন আমি শাটার স্পিডটা 100 রাখতে পারি, 120, মানে লাইট অনুযায়ী। এটা দিয়ে লাইটটা আপনার স্পিডে কতটা লাইট ক্যাপচার হবে সেটা নির্ভর করে। এরপর f1.8, এটা মূলত আপনার লেন্সের উপরে নির্ভর করে। আপনার লেন্স যদি প্রাইম লেন্স হয় 1.8 হবে, আর যদি আপনার কিট লেন্স হয় তাহলে আপনারা এটা পাবেন। আপনি কিট লেন্স যদি হয় তাহলে অ্যাপারচারটা পেয়ে যাবেন আপনি 3.5। আর যখন আপনি কিট লেন্স ছাড়া দামি কোনো প্রাইম লেন্স ইউজ করবেন, তখন 1.4ও হতে পারে। যেমন এটাতে 85 আছে, 1.8 আমি দেখাচ্ছি আপনাদের, একদম লাইভ দেখাবো। আমি লাইভ দেখতে পাচ্ছেন, রাব্বানিকে দেখা যাচ্ছে। আমি এটা 1.8 দেওয়া আছে, এটা আমি যত 1.8 থাকার কোনো ব্লার আছে, যত আমি বাড়াবো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা ব্লার কমে যাবে। আর ব্যাকগ্রাউন্ডটা যখন বেশি ব্লার চাবো, তখন 100% আমার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে যদি 1.8-এ রাখি। এরপরে হচ্ছে আইএসও নিয়ে কথা বলবো। লাইভ ভিডিও অন্ধ। আইএসও হচ্ছে আপনারা যখন আমরা ছবি তুলবেন, ধরুন লো লাইটে ছবি তুলতেছেন, রাত্রে ছবি তুলতেছেন, তখন আপনারা আইএসওটা অটো রাখতে পারেন। বা এই আইএসওটা কি, আপনার লাইট সেন্সিটিভিটি, এটার মধ্যে যে সেন্সারটা আছে, এটা কতটুকু লাইট আপনার ক্যাপচার করবে বা কতটুকু লাইট অ্যাবজর্ব করবে, এটার উপর নির্ভর করে এই আইএসও। এই আইএসও দিয়ে আপনার সেন্সারের সেন্সিটিভিটি বাড়াইতে পারেন। যখন আপনারা আইএসওটা হায়ার করবেন, যখন আইএসওটা আমি বাড়াবো, যখন আইএসওটা আপনার একটু বাড়াই দিবেন, তখন এটার সেন্সিটিভিটি বাড়বে। কিন্তু এটাতে হবে কি, আপনার ছবিতে নয়েজ আসে, আর দেখতে পারবেন বুড়ি যে নয়েজ আছে, সাইড স্ক্রিনের ছবিটা দেখাচ্ছে এরকম নয়েজ আসবে, যখন আপনার মানে ক্লিয়ার এবং কোয়ালিটিফুল ছবি পাবেন না। এই জন্য আপনাদের বলবো, আপনার আইএসওটা 100 বা 200-250 এর মধ্যে রাখার চেষ্টা করবেন। 100 আইএসওতে সবচেয়ে ছবি তোলা, ডে লাইটে যদি ছবি তোলেন তাহলে 100 আইএসওতে ছবি তুলবেন। মোটামুটি এই তিনটা সেটিংস নিয়ে কথা বললাম। শাটার স্পিড, আপনার মুভিং কোনো সাবজেক্ট হইলে শাটার স্পিডটা বাড়াইতে হবে। আর অ্যাপারচার 1.8, অ্যাপারচার হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি ব্লার চান, ব্যাকগ্রাউন্ডটা খুবই ব্লার চান, তাহলে হচ্ছে প্রাইম লেন্স ইউজ করবেন 1.8, বা যে কোনো প্রাইম লেন্সে যেটা আছে আপনার সর্বনিম্ন অ্যাপারচার 1.8 থাকুক, 2.8 থাকুক, সেগুলো ইউজ করবেন। কিট লেন্সে যদিও ব্যাকগ্রাউন্ড ব্লার ইচ্ছা মতো পাবেন না, কিন্তু আপনি 3.5 হচ্ছে অ্যাপারচারে রাখার চেষ্টা করবেন। এবং এটাতে আপনার 18 mm। আর আইএসওটা আপনার চেষ্টা করবেন 200-এর নিচে বা 400-এর নিচে, সর্বোচ্চ যদি নাইটে ফটোগ্রাফি করেন বা ফ্লাশ ফটোগ্রাফি, 200-এর নিচে রাখার জন্য, বা 200 থেকে 400-এর মধ্যে রাখার চেষ্টা করবেন, সবচেয়ে ভালো হয় এবং কোনো নয়েজ আসবে না। এরপরে যে সেটিংস করা হলো এক্সপোজার কন্ট্রোল, মানে আপনার লাইটটা কতটুকু
নেবেন এটার উপর আপনি এক্সপোজার কন্ট্রোলটা করতে পারেন। যত এক্সপোজার ধরেন মাইনাসের দিকে দিকে লাইট কমবে আর প্লাসের দিকে গেলে ব্রাইটনেসটা বাড়বে, ছবির যে ব্রাইটনেস বা হাইলাইট বা ছবির যে শ্যাডো টোন ছাড়া হাইলাইট পার্টগুলো আছে এগুলো বাড়ার চেষ্টা করবে। এরপরে যে জিনিসটা দেখাবো এরপরে খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা স্কিপ করবেন না। এরপরে যে সেটিংস এটা হচ্ছে ফ্ল্যাশ এক্সপোজার। আপনি যদি টিটিএল বা ক্যামেরার উপরে হটশুটে যদি কোনো ফ্ল্যাশ ইউজ করেন এই ফ্ল্যাশটার পাওয়ার আপনি কতটুকু অ্যাবজর্ব করবেন, মানে পাওয়ারটা কত। যদি প্লাসে যান পাওয়ার ফ্ল্যাশের পাওয়ার লাইট মানে আপনি একটা লাইটের যখন পাওয়ার বাড়াবেন তখন আপনি এর প্লাসে যাবেন, যখন ফ্ল্যাশ লাইটের পাওয়ার কমবেন তখন আপনারা মাইনাসে যাবেন। এরপরে যে সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ, মানে একটা ছবি তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে পিকচার স্টাইল। আমি পিকচার স্টাইলটা দেখাবো। পিকচার স্টাইলের মধ্যে আপনার চেষ্টা করবেন স্ট্যান্ডার্ড এবং পোর্ট্রেট। স্ট্যান্ডার্ড আর পোর্ট্রেটে ছবি তুললে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। স্ট্যান্ডার্ড হয় কি সব রকম সিচুয়েশনে, মুভিং কোনো সাবজেক্ট, বিয়ে বাড়িতে বা আপনারা কোনো পোর্টফোলিওর ছবি তুলতেছেন বা তারপর কোনো প্রোডাক্ট ফটোগ্রাফি করতেছেন, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতেছেন, আপনার স্ট্যান্ডার্ডে রাখতে পারেন। আর যদি আপনার পোর্ট্রেট, বিয়ের ওয়েডিং মানে খুব পোর্ট্রেট ছবি দেন, হাই রেজলিউশনের ছবি দেন তখন আপনার পোর্ট্রেটে রাখতে পারেন। এরপরে দেখাবো ল্যান্ডস্কেপ ছবি তুলতে পারেন, ফ্ল্যাট কালারের ছবি তুলতে পারেন, তারপর নিউট্রাল কালার, মানে এই নিউট্রাল কালার হবে কি কোনো ছবির কোনো কালার আসবে না, মানে একদম নিউট্রাল, মানে রেড, ব্লু বা ইয়েলো কোনো টোনটাই বেশি আসবে না, একদম নিউট্রাল একটা ফ্ল্যাট কালার আসবে। এরপরে যে কথা বলবো সেটা আরও গুরুত্বপূর্ণ, এটা আমি খুবই মনোযোগ দিয়ে শুনবেন। এটা হচ্ছে হোয়াইট ব্যালেন্স। হোয়াইট ব্যালেন্সে আপনি দেখতে পাচ্ছেন, দেখেন ডে লাইটে দেওয়া আছে শ্যাডো, মানে আপনি কোথাও গাছের নিচে বা কোনো বাড়ির দেয়ালের ছায়া ছবি তুলতেছেন, এটাতে শ্যাডোতে ছবি তুলবেন। এরপর ক্লাউডি, যখন বৃষ্টি আসবে আকাশ মেঘাচ্ছন্ন, তখন আকাশ মেঘাচ্ছন্ন থাকলে এই ক্লাউডিটা দিয়ে ছবি তুলবেন। এরপরে ট্রান্সটেক লাইট, এটা হচ্ছে কি ইনডোরের অবস্থায় আপনি কোনো এলইডি বাল্ব জ্বালানো আছে, সাদা কালার যে এলইডি বাল্ব আছে সেগুলো তুলবেন। এরপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ফুললি রড বাল্ব, যেটাকে বলি বাংলা ভাষায়, মানে লম্বা যে এলইডিগুলো আছে তখন ছবি তুলবেন, এই কেলেভিনের ছবি তুলতে পারেন। এরপরে ফ্ল্যাশ দিয়ে যখন ছবি তুলবেন এই ফ্ল্যাশে। এরপরে দেব কেলেভিন বা কাস্টমাইজ, আপনি কাস্টমাইজেও ছবি তুলতে পারেন। আমি কাস্টমাইজটা দেখাবো, লাইভ ভিউ চলে যাই। এরপর আমি কেলেভিনে চলে যাব, কাস্টমাইজ করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই রাব্বানি সামনে বসে আছে। এখন টেম্পারেচারটিকে মোটামুটি ন্যাচারাল, মানে পরিবেশের আবহাওয়া যা পরিবেশের যেরকম কালার আসার কথা সেই রকম কালারটাই আসতেছে। কিন্তু আমি যদি কোনো কারণে কেলেভিনটা একটু বাড়ায় দিই, টেম্পারেচারটা বাড়ায় দিয়ে দেখবেন ইয়েলো টোনটা বেশি, দেখেন মনে হচ্ছে রোদ আসছে, আসলে কিন্তু এই সময় রোদটা নাই। যখন আপনি রোদটা নাই বা একটু ক্লাউডি সিচুয়েশন তখন আপনার কেলেভিনটা বাড়াতে পারেন। আর যখন রোদ খুবই প্রচণ্ড রোদ, মানে ইয়েলো টোনটা বেশি আসতেছে, একদম ধরেন দুপুর 12টা বাজে বা দুপুর 1টা বাজে, মাথার উপরে রোদ, তখন আপনার কেলেভিনটা কমাই দেবেন। এই কেলেভিনটা কমাই দিচ্ছি, দেখতে পাচ্ছেন লাইটটা একটু স্মুদি বা সফট হয়ে আসতেছে, এটা হচ্ছে কেলেভিন। আর কেলেভিনের মাধ্যমে কিন্তু ছবির কন্ডিশনটা নিয়ন্ত্রণ করতে পারেন সবচেয়ে বেশি। এরপরে যে সেটিংস, আমি লাইভ ভিউটা বন্ধ করি, এরপরে যে সেটিংস এটা আরও গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে ফোকাস পয়েন্ট, সার্ভো ফোকাস পয়েন্ট, অল ফোকাস পয়েন্ট, অন শট ফোকাস পয়েন্ট। আপনার অন শট ফোকাস পয়েন্টটা কখন ইউজ করবেন? যখন আপনার একজন বা দুইজনের পোর্ট্রেট ছবি তুলতেছেন, কোনো বিয়ের বর বউ বা পাত্র পাত্রীর ছবি তুলতেছেন তখন। যখন সার্ভো ফোকাস পয়েন্ট কখন তুলবেন? যখন একটা মুভিং কোনো সাবজেক্ট আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে সেটাকে ফোকাস করে ছবি তুলতে হবে, পাখি উড়ে যাচ্ছে সেটাকে ছবি তুলে ফোকাস করে ছবি তুলতে হবে, মানে মুভিং গাড়ি যাচ্ছে বা কোনো কিছু একটা রেসিং স্পোর্টস খেলাধুলো হচ্ছে তখন ছবি তুলবে, তখন আপনি সার্ভোটা তুলতে পারেন। আর অল ফোকাস পয়েন্ট কখন তুলবে? যখন 10-20 জন গ্রুপ ছবি তুলবেন, আপনার কলেজে ওরিয়েন্টেশন হচ্ছে বা কোনো বিয়ের গ্রুপ ছবি তুলবেন, টোটাল ফ্যামিলি 10-12 জন দাঁড়াইছে, মানে মোট কথা যে আপনার যখন বেশি লোকের ছবি তুলবেন তখন আপনারা অল ফোকাস পয়েন্টে ছবি তুলবেন। মূলত ফোকাস পয়েন্ট এই তিনটা, অন ফোকাস পয়েন্ট একজনের ছবি তোলা, তারপরে অল ফোকাস পয়েন্ট গ্রুপ ছবি তোলা, আর সার্ভো ফোকাস পয়েন্ট মুভিং কোনো সাবজেক্ট দ্রুত যাচ্ছে এটার কাজ করবেন। আমি অন শটে রেখে দিলাম। এরপরে যে জিনিস এটা হচ্ছে ফোকাস পয়েন্ট, আপনি নিয়ন্ত্রণ, আপনার ক্যামেরার যতগুলো ফোকাস পয়েন্ট আছে এখানে দেখাবে আপনার সিঙ্গেল ফোকাস পয়েন্টের ছবি। এটা দেখেন আমি সিঙ্গেল ফোকাস পয়েন্টটা মুভিং করতে পারছি, মানে ইচ্ছা মতো। আমার যদি কোনো সাবজেক্ট ধর রাব্বানির আমি চোখে এখন ফোকাস করি, আমি দেখাচ্ছি, আমি ওর চোখে ফোকাস করলাম, তার মানে ওর যদি আমি এখন ছবিটা তুলি খুবই শার্প আসবে। আর যদি আমি ওর নাকে বা অন্য কোথাও ফোকাস পয়েন্ট করি বা ওর ধরেন গেঞ্জিতে আকাশ টিভি লেখা আছে, আকাশ টিভিতে যদি ফোকাস করি হয়তো বা ওর গেঞ্জিটা ফোকাসে আসবে, বা আমি ধরেন যে ওর মার্কেটিংয়ের জন্য ওর গেঞ্জিটা ফোকাস করতে পারি, কিন্তু ও কিন্তু ডিফোকাস আসতে পারে বা ওর মানে ফেসের কালার টিউনটা আলাদা আসতে পারে। এই জন্য আপনারা যখন সিঙ্গেল ছবি ফোকাস করবেন আপনার চোখে বা নাকে, মানে সাবজেক্টের একদম ক্লোজ যে জিনিসটা ক্যামেরার সেটাতে ছবি তোলার চেষ্টা করবেন। এরপর দেখবেন ফোকাস জোন, মানে এখানে আপনার প্রায় 9টি ফোকাস থাকবে, এটা দিয়েও আপনার পোর্ট্রেট ছবি তুলতে পারেন। আর আপনারা যখন গ্রুপ ছবি তুলবেন তখন আপনারা এটা
এই ক্যামেরায় 45টা ফোকাস পয়েন্ট, এই 45টা ফোকাস পয়েন্টে আমি অন করে দিয়েছি। মানে আপনার ক্যামেরা যদি 19টা ফোকাস পয়েন্ট হয় 19টা অন করে দিবেন, মানে যে কয়টা ফোকাস পয়েন্ট, বা আপনার মিররলেস ক্যামেরা যদি হয় 3-4টা ফোকাস পয়েন্ট সাধারণত হয়, আপনারা ফুললি ফোকাস পয়েন্টটা অন করে দিবেন। মোটামুটি গ্রুপ ছবি তোলার জন্য আপনার ক্যামেরার টোটাল যে ফোকাস পয়েন্ট সেটা অন করে দেবেন। এরপরে ফোকাস পয়েন্ট নিয়ে বিস্তারিত কথা বললাম, আশা করি বুঝতে পেরেছেন। ফোকাস পয়েন্টটা আপনি সিঙ্গেল ফোকাস পয়েন্টে বা ফোকাস এফ জোনে আপনার তুলতে পারেন। পোর্ট্রেট ছবি, গ্রুপ ছবি তোলার জন্য ফুললি টোটাল এরিয়া ফোকাস যেটা সেটা চালু করে দেবেন। এরপরে যে কথা বলবো সেটা হচ্ছে আপনার ছবির যে মিটারিং মুড আমি ইউজ করতে বলবো যারা নতুন ক্যামেরা বা ফটোগ্রাফি করেন, বিশেষ করে ইভ্যালুয়েটিভ মিটারিং মুডটা চালু করতে পারেন। এরপর যে পোর্ট্রেট মিটারিং মুড বা অন্য যে স্পট মিটারিং মুড আছে এগুলো ইউজ করবেন না। আমি বেশিরভাগ দিয়ে দেবো ইভ্যালুয়েটিভ মিটারিং মুডটা। আপনার ক্যামেরা 700D হোক 600D হোক 20,000 টাকা দামের ক্যামেরা আসলে ক্যামেরার টাকা বা ক্যামেরার কোয়ালিটির উপর নির্ভর করে না। সেটিংস যার যত ভালো জানা থাকে সে ক্যামেরার দক্ষতা তত প্রমাণ করতে পারবেন। এই জন্য আপনি মিটারিং মুডটা ইভ্যালুয়েটিভ মিটারিং মুডটা চালু করে দিবেন। এরপর যে সেটিংসটা নিয়ে কথা বলবো, সেটিংসটা দেখেন, এটা কিন্তু খুবই একটা রোমাঞ্চকর, খুবই গোপন একটা সেটিংস। এটা হচ্ছে আপনি যখন সিঙ্গেল ছবি তুলবেন, এটা কিন্তু একটা ছবি তোলার সময়, একটা ছবি তোলার জন্য একটা এই সিঙ্গেল যে ড্রাইভ মুডটা আছে, এটা ড্রাইভ মুডটা আমি একটা করে এখন ছবি তুলবো, দেখতে পাচ্ছেন ওর একটা ছবি উঠলো। আমি যদি কোনো কারণে এই ড্রাইভ মুডটা দেখে হাই স্পিড কন্টিনিউস দেয়, তাহলে এই দেখেন এখন 3-4টা একসঙ্গে ছবি উঠছে। ছবিগুলো দেখাবাই, দেখেন এটা হচ্ছে মুভিং কোনো সাবজেক্টে দ্রুত যাচ্ছে, আপনি একসঙ্গে দ্রুত জামির একবারে খুব দ্রুত ক্যাপচারটি করতে পারেন। তখন আপনি দিবেন ড্রাইভটা হাই স্পিড ড্রাইভটা দিয়ে দিবেন। আরেকটা জিনিস করতে পারবেন, যদি নিজের কোনো সময় নিজের ছবি তোলেন তখন আপনার টাইমার দিয়ে রাখতে পারেন, সেটাও এখানে 10 সেকেন্ড পর নিজে ক্যামেরা অটোমেটিকলি ছবি তুলবে। এরপর যে সেকেন্ড আছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড সাধারণত হয় না, ক্যামেরার সামনে দাঁড়াতে 2 সেকেন্ড শেষ হয়ে যায় ছবি তুলে। এরপরে এই 10 সেকেন্ড যদি আপনি টাইমারটা অন করে দেন, তাহলে ক্যামেরা অটোমেটিক 10 সেকেন্ড পরে ছবি ক্যাপচার করবে। আপনি ক্যামেরা নিজে সেলফি যদি ছবি তুলতে চান, মানে নিজে একাই ছবি তুলতে চান, এই ক্যামেরা স্ট্যান্ডে রেখে তখন এই সেটিংসটা করতে পারবেন। এরপরে যে সেটিংসটার কথা বলবো, এটা মূলত পিকচার কোয়ালিটি বা ছবির কোয়ালিটি সবচেয়ে বেশি ডিপেন্ড করে। ছবির কোয়ালিটি যখন ডিপেন্ড করে বেশি, তখন একটা কথা বলে নেই, ছবির কোয়ালিটি ডিপেন্ড করে হচ্ছে এটার উপর। দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে ইমেজ কোয়ালিটি, এখানে দেখতে পাচ্ছেন উপরে র আছে, এম র আছে, এস র আছে, নিচে এল এম এস। এটা হচ্ছে কি আপনার এলটা দিয়ে দেবেন। এলটা দিয়ে দিলে হবে কি আপনার ক্যামেরা যত, দেখেন এই ক্যামেরাটা 24 মেগাপিক্সেলের ক্যামেরা, 24 মেগাপিক্সেল এবং লার্জ সাইজ, এলতে লার্জ, এমতে মিডিয়াম, এসতে স্মল সাইজ। আর উপরে দেখতে পাচ্ছেন র, মিডিয়াম, লার্জ। রর যে সাইজটা আছে, এটা র সবসময় আপনারা যখন পোর্ট্রেট হাই ডিটেলস কোনো ছবি দেন, যে ছবিটা আপনার রিটাচিং করে ভালো এডিট করবেন, তখন আমরা রতে ছবি তুলতে পারেন। আমি এর রতে এখানে যাবো না। রতে ছবি তুললে একটা ছবি খুব অনেক এমবি, আপনার স্টোরেজ যদি কম হয় তখন রতে ছবি তুললে হবে কি আপনার একটা ছবি 20 MB 30 MB পর্যন্ত হতে পারে। স্মল এর নিচে যে আছে জেপিজি, আপনি বলবো জেপিজি মানে কমন ইউজার সব ক্ষেত্রে, ফোনে ইউজ করেন যেখানে ইউজ করেন না কেন, এই জেপিজিটা খুবই গুরুত্বপূর্ণ। এই জেপিজির মধ্যে আপনার লার্জ সাইজটা দেখে দেবেন। এখানে আপনার এম দিয়ে রাখেন না, এম দিয়ে দেখেন 11 মেগাপিক্সেল, ক্যামেরাটা কিন্তু 11 মেগাপিক্সেল না, এখানে মানে মিডিয়াম সাইজ। এস দিয়ে দিলে দেখতে পাচ্ছেন 1.3 মেগাপিক্সেল বা 5 মেগাপিক্সেল হয়ে যায় ক্যামেরাটা। যদিও আমার যে আপনার ক্যামেরাটা যত মেগাপিক্সেল, এটা যদি ইউজফুলি করতে চান, যেমন 700D 650D এসব ক্যামেরা 19 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেল, 15 মেগাপিক্সেল, 18 মেগাপিক্সেল হয়ে থাকে। 80D 24 মেগাপিক্সেল, 90D 24 মেগাপিক্সেল, 6D মাত্র 24 মেগাপিক্সেল। এই জন্য আপনারা যারা মেগাপিক্সেল ফুললি ইউজ করতে চান, এবং জানেন তো মেগাপিক্সেল যত বেশি হবে ছবির কোয়ালিটি এবং ছবির সাইজটা তত বেশি হবে, এই জন্য এটাতে এল দিয়ে রাখবেন। কোনো ক্রমে এটা এল ছাড়া এম বা এস দিয়ে ছবি তুলবেন। আমরা সবসময় ছবি তোলার সময় এল দিয়ে রাখবেন। আর উপরে যদি ডিটেলস এবং ছবির আপনি স্টোরেজে কোনো টেনশন না থাকে যে 5 GB হোক 10 GB হোক, স্টোরেজ আনলিমিটেড স্টোরেজ আছে, বা ওয়েডিংয়ের কাজ করেন, ছবি হাই ডিটেলস বা হাই ডিটেচিং করবেন, তখন আপনারা রতে ছবি তুলতে পারেন। আর যখন আপনার ওয়েডিং গ্রাম অঞ্চলে ওয়েডিংয়ের কাজ করবেন বা ছোটো শহরের অঞ্চলে, তখন জেপিজি দিলে এনাফ। জেপিজি এল সাইজটা দেখে দেবেন, তাহলে আপনার 24 মেগাপিক্সেলটাই ফুললি ইউজ করবে। তো বন্ধু ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি শাটার স্পিড, অ্যাপেচার, আইএসও 3টা মূল বিষয় নিয়ে কথা বললাম। পিকচার স্টাইল বা ফ্ল্যাট প্রোফাইল বা হচ্ছে পিকচার প্রোফাইল নিয়ে কথা বললাম, অন শট মানে ফোকাস পয়েন্ট নিয়ে কথা বললাম, ইমেজ কোয়ালিটি সব নিয়ে কথা বললাম। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন সেটিংসটা আসলে কি দিয়ে কি হয়। এটা দিয়ে আপনি নিজেরা ট্রাই করেন, ট্রাই করলে আপনার নিজের ক্যামেরা যদি থাকে, ট্রাই করতে করতে সব কিছু শিখে যাবেন। তো বন্ধুরা, আপনারা এই সেটিংগুলো যদি পরিপূর্ণভাবে ইউজ করেন, তাহলে 100% খুব ভালো মানের আউটপুট পাবেন, যদি 20,000 টাকা দামের DSLRও হয়ে থাকে বা মিররলেস ক্যামেরা হয়ে থাকে। আর ক্যামেরা নিয়ে বেশি ঘাটুন, ক্যামেরা কিন্তু সেটিংস উল্টাপাল্টা হলে কোনো অসুবিধা নেই, রিসেট মারবেন, রিসেট মারলে
পারলেই ক্যামেরা ঠিক হয়ে যাবে। এই জন্য কোনো টেনশন নেবেন না। ক্যামেরা বেশি বেশি ছবি তুলবেন, বেশি বেশি ভিডিও করবেন, ক্যামেরা যত চালাবেন ততটাই শিখতে পারবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর ভিডিওটি যদি খুবই ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যারা DSLR ক্যামেরা সম্পর্কে জানতে চায়, বা আপনিও নিজেও শেয়ার করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ বলে শেষ করছি।